সবাইকে ক্লাস নাম্বার 8-এ স্বাগতম জানাচ্ছি। আমরা গত ক্লাসে হাইপারটেনসিভ ডিসঅর্ডার পড়াইছি। সো আপনারা যারা দেখেননি সেটা 7 নাম্বার ক্লাসে দেখে নিতে পারবেন। আজকে আমরা 8 নাম্বার ক্লাসে আলোচনা করব ইক্ল্যাম্পসিয়া নিয়ে বিস্তারিত। বরাবরের মতোই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমার বিডি নার্সিং সলিউশন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে অবশ্যই নিয়মিত আপনারা এরকম ক্লাস করতে পারবেন এবং আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সো যাই হোক, আমরা সরাসরি ইক্ল্যাম্পসিয়াতে চলে যাই। দেখেন, আমরা প্রথমে ডেফিনিশনটা দেখব। ডেফিনিশনে কি বলা আছে দেখেন, ইক্ল্যাম্পসিয়া when pre-eclampsia is complicated with convulsion and coma is called eclampsia। এটা আমরা আগের ক্লাসেও পড়াইছি যে প্রি-ইক্ল্যাম্পসিয়ার সাইন সিমটমগুলো থাকবে, সাথে কি হবে, কনভালশন এবং কোমাটা যুক্ত হবে। এটা ডিসি দত্তর 9 নম্বর এডিশনের 217 পেজে আছে, 217 পেজে। সো এটা একটা ভালো বই, আমি সাজেস্ট করব আপনারা চাইলে এটা নিতে পারেন মিডওয়াইফারি পড়ার জন্য, এবং এটা একটা বেস্ট বই হবে আপনাদের জন্য। সো ইক্ল্যাম্পসিয়া আপনার প্রি ইক্ল্যাম্পসিয়াতে কী থাকে, প্রোটিনিউরিয়া থাকে এবং হাইপার টেনশন থাকে, তার সাথে যুক্ত হবে কি, কনভালশন এবং কোমা। তাহলে সেটাকে আমরা বলবো কি, সেটাকে বলবো ইক্ল্যাম্পসিয়া। আরেকটা ডেফিনেশন দেখব, ইক্ল্যাম্পসিয়া ইজ দ্য নিউ অনসেট অফ সিজার অ্যান্ড কোমা ইন এ প্রেগনেন্ট ওম্যান উইথ প্রি ইক্ল্যাম্পসিয়া। সেই একই কথা, দোজ সিজার আর নট রিলেটেড অ্যান্ড এক্সিস্টিং ব্রেন কন্ডিশন। এখানে এক্সিস্টিং মানে বিদ্যমান, ঠিক আছে, এখানে ব্রেনের কোনো কন্ডিশনে বিদ্যমান থাকবে না। সো সেটা এখন আমরা আসেন কজেস অফ কনভালশন ইন প্রেগনেন্সি। আমার প্রেগনেন্সিতে কনভালশন বা খিঁচুনি কেন হচ্ছে, কেন হয়। প্রথমে ইক্ল্যাম্পসিয়া হলে তো হবেই, আমরা দেখলাম যে কনভালশন অ্যান্ড কোমা, ঠিক আছে, তাহলে কনভালশন তো থাকবে। ইপিলেপসি, যে মৃগী রোগ যেটা বলি, সেটাই তো হয়, আমরা জানি। তারপরে হিস্টেরিয়াটা কি, আনকন্ট্রোলেবল হচ্ছে আপনার আউটবাস্ট হয়। হ্যাঁ, আনকন্ট্রোলেবল আউটবাস্ট অর্থাৎ ইমোশন এবং ফিয়ার কন্ট্রোলে থাকে না, তার আউট অফ কন্ট্রোল চলে যায়, ইমোশন এবং ভয়, এই দুইটা। তারপরে এনসিফিলাইটিস কি, মস্তিষ্কের প্রদাহ, ওই যে দেখেন লেখা আছে এনসিফিলাইটিস, মস্তিষ্কের প্রদাহ। এরপর আছে মেনিনজাইটিস, যে আমাদের ব্রেনের যে মেনিনজিস সেইটার ইনফ্লামেশন, দেখেন লেখা আছে মস্তিষ্কের আবরক ঝিল্লি প্রদাহ, ঠিক আছে, এটাকে আমরা বলতেছি মেনিনজাইটিস। তারপরে পয়জনিং, সে যদি বিষ খায় সেক্ষেত্রেও কিন্তু চলে যেতে পারে। সেরিব্রাল ম্যালেরিয়া, ঠিক আছে, ম্যালেরিয়া যখন এটা একটা ম্যালেরিয়ার কমপ্লিকেশন, ঠিক আছে, সেরিব্রাল ম্যালেরিয়া এটা ঠিকঠাক কাজ করে না, সেরিব্রাম ভুলভাল সিগন্যাল পাঠায়, ঠিক আছে। ব্রেন টিউমার, ব্রেনে যদি টিউমার হয়, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, অতিরিক্ত যদি ফ্লুইড কমে যায়, ঠিক আছে, সেক্ষেত্রে শকে চলে যাবে, সেক্ষেত্রে কনভালশন হবে। সো এই আমাদের কনভালশন, প্রেগন্যান্সিতে কি কি কারণে কনভালশন হয় আমরা সেগুলো একটু দেখলাম, ঠিক আছে। এখন আমরা দেখব যে কজেস অফ ইক্ল্যাম্পসিয়া, ঠিক আছে, যে কি কি বা আপনার স্টেট, এই যে দেখেন কজেস। প্রথমে হলো সেরিব্রাল হাইপক্সিয়া, অর্থাৎ দেখেন এই যে সেরিব্রাল হাইপক্সিয়াটা কি, সেরিব্রাল যে ভেসেল আছে সেটা স্পাজম হয়ে যাবে, ঠিক আছে, সেটা হচ্ছে সেরিব্রাল হাইপক্সিয়া। বাট সেরিব্রাল এডিমা, সব আমরা দেখতেছি ব্রেনের তিনটাই। সেরিব্রাল এডিমা, মাথায় যদি সোয়েলিং হয়ে যায়, হ্যাঁ। তারপরে আছে সেরিব্রাল ডিসঅ্যারিথমিয়া, সেরিব্রাল আপনার ডিসরিদমিয়া, হ্যাঁ, সেরিব্রাল ডিসরিদমিয়াটা কি, এটা আপনার ব্রেন আপনার অ্যাবনর্মাল ইলেকট্রিক সিগন্যাল পাঠাবে, হ্যাঁ, বারবার বা মাঝে মাঝে একটু পরপর ইলেকট্রিক সিগন্যাল পাঠাবে, তো সেটাকে আমরা বলতেছি সেরিব্রাল ডিসরিদমিয়া। হ্যাঁ, এখন আমরা ফিট এই আপনার ফিটের স্টেজ আছে বাট কয়েকটা, দেখেন স্টেজ অফ ইক্ল্যাম্পসিয়া বা ডেসক্রাইব দ্য স্টেজ অফ ইক্ল্যাম্পসিয়া, যেটাই বলি ফিট বা ইক্ল্যাম্পসিয়ার যে আপনার কনভালশন আর ফিট, সেইটার যে স্টেজগুলা, ঠিক আছে, সেগুলা। সো দেখেন, প্রথমে আমরা দেখব প্রি মনিটরি স্টেজ।
প্রি মনিটরি স্টেজ। আচ্ছা, আমার একটু জানা দরকার তাহলে ফিডটা কি। ফিডটা হলো এই যে একটা অ্যাবনর্মাল ইলেকট্রিক অ্যাক্টিভিটি, একটা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি যেটা খুব দ্রুত হয়। ওই দেখবেন বলে না যে ফিট পড়ছে এরকম, সো বিষয়টা ওইটা। সো আমার প্রথমে দেখেন আছে দ্য পেশেন্ট বিকাম আনকনসিয়াস, সে অজ্ঞান হয়ে যাবে। এই যে স্টেজ একটা প্রি মনিটরি স্টেজে দেয়ার ইজ টুইস্টিং অফ মাসেলস অফ দ্য ফেস, টাং অ্যান্ড লিমস। টুইস্টিং হয়ে যাবে কি, কোথায় কোথায়, কোন জায়গার মাসেল, ফেস, টাং আর লিমস। আইবলস, চোখের আইবল কি এক সাইডে ডান পাশে বা বাম পাশে সরে যাবে এবং অনড় অবস্থায় দাঁড়িয়ে থাকবে। ফিক্স ডিউরেশন, এই স্টেজটার সময় ব্যাপ্তি বা ব্যাপ্তিকাল কত, 30 সেকেন্ড মাত্র, ঠিক আছে। আচ্ছা, এবার টনিক স্টেজ, এটা হলো সেকেন্ড স্টেজ। টনিক স্টেজে হোল বডি টনিক হয়ে যাবে, স্পাজম হয়ে যাবে, ঠিক আছে। সো এইটা। এরপরে দেখেন এখানে বলছে দ্য ট্রাঙ্ক বিকাম অপিস্থোটোনাস, ঠিক আছে, অপিস্থোটোনাস। দেখেন এখানে সুন্দর করে বাংলায় লিখে দেওয়া আছে যে এইটার মানেটা কি। দেখেন বলছে এক জাতীয় আক্ষেপ, এই সময় মাথা ও গোড়ালি পিছন থেকে বেঁকে যায় এবং মাটিতে থাকে এবং রোগীর অবশিষ্ট দেহাংশ শূন্যে থাকে। এই অবস্থান সমগ্র দেহটি দেখতে অনেকটা ধনুকের মতো হয়। দেখছেন সুন্দর করে বুঝাই দিছে কিভাবে হচ্ছে দেখায় যাচ্ছে তার ধনুকের মতো সব কিছু। দেখেন কোথায় কোথায় লিমস আর ফিক্সড, হ্যান্ডস ক্লেন্সড, ঠিক আছে। সো এইটা। এরপরে রেসপাইরেশন কজ অ্যান্ড টাং প্রোট্রিউডস, অর্থাৎ তার যে জিহ্বা সেটা বের হয়ে যাবে। বিটুইন দ্য টিথ, অর্থাৎ তার দুইটা, আমার যে উপরের পাটি দাঁত এবং নিচের পাটি দাঁত, অর্থাৎ এই দুইটার মাঝখানে তার জিহ্বাটা বাইরে দেখা যাবে, ঠিক আছে, জিহ্বা বের হয়ে যাবে একদম সোজা বাংলায়। সাইনোসিস অ্যাপিয়ার, ল্যাক অফ অক্সিজেন, তার স্কিন মিউকাস মেমব্রেন কী হয়ে যাবে, ব্লু কালার হয়ে যাবে, সাইনোসিস। আইবল বিকাম ফিক্স, আইবলটা ফিক্স থাকবে এবং এই স্টেজের ডিউরেশন দেখলাম কত, 30 সেকেন্ড। এটা কতক্ষণ পর্যন্ত থাকে, 30 সেকেন্ড। এরপরে হচ্ছে ক্লোনিক স্টেজে কি, দ্য এন্টায়ার ভলেন্টারি মাসেল আন্ডারগো অল্টারনেট কোয়ার্টেশন আর রিল্যাক্সেশন। সব তার ভলেন্টারি মাসেল, সে যেগুলো নড়াইতে চালাইতে পারে যেমন হাত পা সব কিছু রিল্যাক্স হয়ে যাবে, ঠিক আছে। এটাকে বলছি ক্লোনিক স্টেজ। তারপরে সেই একই কথা যে তার হোল বডিটা টুইস্টিং হয়ে যাবে। বাইটিং অফ দ্য টাং অকার্স, আগের স্টেজে দেখলাম শুধু জিহ্বাটা বেরোইছে, এরপরে কি জিহ্বাটা কামড়াই ধরবে দুইটা দাঁত, মানে দুই পাটির দাঁত দিয়ে, হ্যাঁ। এরপরে ব্রিদিং ইজ স্ট্রেটোরাস, ঠিক আছে, অর্থাৎ ওইখানে বলা আছে দেখেন নাক ডাকা সম্বন্ধে, অর্থাৎ ওই যে সে যখন শ্বাস প্রশ্বাস নিবে তখন ওই নাক ডাকলে যেমন শব্দ হয় জোরে জোরে এমন শব্দ হবে। তারপরে সায়ানোসিস গ্র্যাজুয়ালি ডিসঅ্যাপিয়ার্স, সায়ানোসিসটা আস্তে আস্তে দেখা যাবে না। ডিউরেশন অফ স্টেজ, এই স্টেজটার ডিউরেশন কত, এটা হচ্ছে 1 থেকে 4 মিনিট পর্যন্ত লাস্টিং করে, ঠিক আছে। স্টেজ অফ কোমা, এটা লাস্ট স্টেজ, 4টা স্টেজ অফ কোমা, ঠিক আছে। এটা হচ্ছে ফিট থাকবে মূলত, ঠিক আছে। দ্য পেশেন্ট পাস স্টেজ অফ দ্য ফিট। আর এখানে বলতেছে কি দেখেন, দ্য ফিটস আর ইউজুয়ালি মাল্টিপল রিকারিং অ্যান্ড ভ্যারিং ইন্টারভেলস, ঠিক আছে। ইট মে বি লাস্ট ফর এ ব্রিফ পিরিয়ড অ্যান্ড আদার ডিপ কোমা পারসিস্টেন্ট উইল অ্যানাদার কনভালশন। হোয়েন ইট অকার্স, এটা যখন হবে কুইক সাকসেশন, অর্থাৎ একটা পর্যায়ে, ইট ইজ কল্ড স্ট্যাটাস ইক্লাম্পটিকাস, এটাকে বলা হবে স্ট্যাটাস ইক্লাম্পটিকাস। অন ওকেশন, তখন দ্য পেশেন্ট অ্যাপিয়ার্স টু বি ইন কনফিউজ স্টেট, এই কোমা যখন হয়ে যাবে পেশেন্ট কনফিউজ হয়ে যাবে। ফলোয়িং দ্য ফিট, ওই ফিটের সময়, অ্যান্ড ফিটস টু রিমেম্বার দ্য হ্যাপেনিং, অর্থাৎ তার মনেও থাকবে না যে এটা হয়েছিল, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের 4টা স্টেজ। এখন দেখেন টাইপস অফ ইক্লাম্পসিয়া, একদম সোজা 3টা জিনিস দেয়া আছে। অ্যান্টিপার্টাম ইক্লাম্পসিয়া 50%, ইন্ট্রাপার্টাম 30% এবং পোস্টপার্টাম। এই জিনিসগুলোর সাথে আমরা সবাই পরিচিত, তাই না। অ্যান্টিপার্টাম কি, যখন প্রেগনেন্ট অবস্থায়, প্রেগনেন্সি, তার এখনও লেবার হয় নাই, বাচ্চার ডেলিভারি হয় নাই, তো এটা হচ্ছে ডিউরিং প্রেগনেন্সি অ্যান্টিপার্টাম, ঠিক আছে। বাচ্চা যখন ইউটেরাসে থাকবে তখন ডিউরিং প্রেগনেন্সির যে ইক্লাম্পসিয়া সেটাকে বলবো অ্যান্টিপার্টাম।
ইন্ট্রাপার্টাম অর্থাৎ ডেলিভারি হচ্ছে লেবারে আছে তখন যেটা হবে, তখন যদি ইক্লামশিয়া হয় সেটাকে বলবো ইন্ট্রাপার্টাম। আর পোস্টপার্টাম বাচ্চার ডেলিভারি হওয়ার পরে 6 সপ্তাহের মধ্যে যদি ইক্লামশিয়াটা ডেভেলপ করে সেক্ষেত্রে আমরা বলবো সেটাকে পোস্টপার্টাম ইক্লামশিয়া। ঠিক আছে, আচ্ছা এখন আমরা দেব ক্লিনিক্যাল ফিচার অফ ইক্লামশিয়া। দেখেন আমরা এগুলা সবগুলোর সাথেই পরিচিত। অক্সিপিটাল আর ফ্রন্টাল হেডএক, আমরা মাথা সামনের দিকে এবং পিছনের দিকে হচ্ছে মাথা ব্যথা হবে। তারপরে ব্লারিং অফ ভিশন, দেখেন পাশে লেখা আছে যে ঝাপসা হয়ে যাবে, তার সে দেখতে পাবে ঝাপসা। স্পটস অ্যান্ড ফ্ল্যাশিং অফ লাইট বিফোর আইস, স্পট দেখা যাবে এবং ফ্ল্যাশিং লাইট দিলে বিরক্তি ফিল করবে। এপিগ্যাস্ট্রিক পেইন, তার এপিগ্যাস্ট্রিক যে রিজিয়ন পেটে সেখানে হচ্ছে পেইন হবে। ডিমিনিসড ইউরিনারি আউটপুট, তার যে ইউরিনারি আউটপুট সেটা কমে যাবে, ইউরিন আউটপুট। এরপরে আছে ডিস্টারবেন্স অফ স্লিপ, ঠিকঠাক মতো ঘুম হবে না। সোয়েলিং অফ লেগস, তার পাটা সোয়েলিং ফুলে যাবে। হিস্টোরি অফ কনভালশন, আমরা দেখবো যে তার কনভালশন হচ্ছে বা খিঁচুনির আমরা একটা হিস্টোরি পাবো। ঠিক আছে, এখন সাইন আমরা কি কি পরীক্ষা করে দেখব। দেখেন পরীক্ষা করে আমরা কোনটা কোনটা পাবো, কনভালশন পাবো, কন্টিনিউয়াস রাইজ অফ বিপি, ব্লাড প্রেশার পাবো 160/10 বা তার চেয়েও বেশি। প্রোটিন ইউরিয়া পরিমাণটা কি 4 গ্রাম পার লিটার বা তার চেয়েও বেশি প্রতি লিটারে, প্রত্যেক লিটার 1 লিটার ইউরিনে দেখবো 4 গ্রাম বা তার চেয়েও বেশি প্রোটিন আমরা পাবো। ঠিক আছে, সো এরপরে আছে এডিমা মে বি প্রেজেন্ট। ঠিক আছে, এডিমা তো পাবোই আমরা, এই যে লেগসে, হ্যাঁ এডিমা পাবো আমরা, যে সোয়েলিং, এই যে পানি জমে যাবে। ঠিক আছে, পায়। সো এই হলো আমাদের ইক্লামশিয়ার হচ্ছে ক্লিনিক্যাল ফিচারগুলো আমরা দেখলাম। ঠিক আছে, এখন আমরা দেখব প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট অফ ইক্লামশিয়া, অর্থাৎ কি কি নীতি অনুসরণ করে আমরা ইক্লামশিয়া পেশেন্ট ম্যানেজ করব। ঠিক আছে, দেখেন প্রথমে বলছে ABCD, এতে দেখেন এয়ারওয়ে মেনটেন করা, অক্সিজেন লাগলে অক্সিজেন দেব, ব্রিদিং শ্বাস প্রশ্বাস নিচ্ছে কিনা সেটা চেক করব প্যাটার্নটা, সার্কুলেশন ব্লাড সার্কুলেশন ঠিকঠাক হচ্ছে কিনা, ডিহাইড্রেশনে গেল কিনা। এই ABCDর ফুল মিনিং গেল ABCD রিসাসিটেশন, আমরা এটা ঠিক করব, কারেক্ট করব। অক্সিজেন ইনহেলেশন 2 নম্বর পয়েন্ট। কন্ট্রোল অফ ফিট, আমরা ফিটে যদি চলে যায় পেশেন্ট তখন কি করব, ম্যাগনেসিয়াম সালফেট দিব, যে MgSO4 ম্যাগনেসিয়াম সালফেট দিয়ে আমরা পেশেন্টকে ঠিক করব, কন্ট্রোলে আনবো। এবার কন্ট্রোল অফ বিপি, ব্লাড প্রেশারটা কন্ট্রোলে আনবো। স্ট্রিক্ট মনিটরিং অফ ম্যাটার্নাল ভাইটাল সাইন অ্যান্ড ফেটাল ওয়েলবিং, আমরা ম্যাটার্নাল ভাইটাল সাইনটা রেগুলার চেক করবো, ভাইটাল সাইনগুলো, এবং ফেটাল ওয়েলবিংটাও আমরা দেখব। ডেলিভারি বাই 6 to 8 আওয়ার্স, আমরা ডেলিভারিটা করে ফেলবো কখন, 6 থেকে 8 ঘন্টার মধ্যে। এরপর ইন্টেন্সিভ পোস্টপার্টাম কেয়ার, একদম নিবিড়ভাবে ডেলিভারি যখন হবে তখন আমরা একদম কি বলবো, নিবিড় বা প্রগাঢ় যে কেয়ার সেটা আমরা দিব প্রেগন্যান্সিতে। ঠিক আছে, প্রেগনেন্ট ওম্যানকে। এরপরে দেখেন ম্যানেজমেন্ট অফ ইক্লামশিয়া, এটা অনেক আসতে দেখা যায় পরীক্ষায়। সো দেখেন এটা আপনার এরকম একটু হালকা পাতলা, কি বলবো এটাকে লেজুর লাগাই দেওয়া বলে, সেরকম আসে, প্রশ্নটা এরকম দিয়ে দেয়। দেখেন প্রথমে আছে অ্যান্টিপার্টাম ইক্লামশিয়া, তারপরে 2 নম্বরে আছে 36 সপ্তাহ প্রেগন্যান্সি হয়েছে তার ইক্লামশিয়া আছে, কিভাবে ম্যানেজ করবা। এরপরে বলছে 36 সপ্তাহ ইক্লামশিয়ার কথা এখানে বলে নাই ডাইরেক্টলি, ক্লিনিক্যাল ফিচার দিয়ে দিয়েছে। দেখো 36 সপ্তাহে প্রেগনেন্সি এবং তার সাথে কি হাইপারটেনশন আছে, প্রোটিনিউরিয়া আছে, কনভালশন আছে। তাহলে কনভালশন, এইগুলা আমরা 3টা ক্লিনিক্যাল ফিচার দিয়ে দিয়েছে মেজর, তাহলে বুঝবো কি সেই পেশেন্ট ইক্লামশিয়া, এবং আমার পরীক্ষার খাতায় ইক্লামশিয়ার ম্যানেজমেন্টটাই লেখা লাগবে, তাই না? সো এইভাবে প্রশ্নটা একটু ঘুরাই ফিরাই ওরা দেয় অনেক সময়। সো দেখেন ইমিডিয়েট আমার সেই প্রথম থেকেই ABCD রিসাসিটেশন, অক্সিজেন ইনহেলেশন, আমরা এই 2টা পয়েন্ট একটু আগেই উপরে আমরা দেখে ফেললাম, তাই না? আচ্ছা, সো এরপরে হচ্ছে এ মাউথ গাগ। এই মাউথ গাগ শুড বি গিভেন ইফ পেশেন্ট ইজ আনকনসিয়াস। ওই যে আমরা বললাম না একটু আগে যে সে হচ্ছে তার জিহ্বা হচ্ছে কামড় দিবে দাঁত দিয়ে। সো এই মাউথ গাগ হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট যেটা আমরা ওই তার দাঁতটা ফাঁকা করে দিতে পারি সেটা দিয়ে, হ্যাঁ। সো এই যে দেখেন, অ্যান্ড দেয়ার ইজ এ চান্স অফ টাং বাইট। আমরা একটু এই যে মাউথ গাগটা কেমন হয় সেটা আমরা একটু ছবিতে দেখি। দেখেন এটা হচ্ছে আমাদের মাউথ গাগ, এটা হলো ইনস্ট্রুমেন্ট,
মাউথ গার্গ দেখতে হচ্ছে অনেকটা এইরকম, হ্যাঁ। সো এবং এটা দিয়ে কি করা হয় আমরা সেটাও দেখব। দেখেন তার হচ্ছে মূলত মুখটা হচ্ছে প্রসারিত করে রাখা হয়, সে যেন তার জিহ্বাটা কামড় না দিতে পারে, ঠিক আছে। এই জন্য এই যে এটাকে বলতেছে মাউথ গার্গ। দেখেন সে তার যাতে জিহ্বাটা কামড় না দিতে পারে সেজন্য আমরা এই মাউথ গার্গটা দিব, ঠিক আছে। আচ্ছা, এই হলো আমার মাউথ গার্গের কাজ এবং এইটা দেওয়ার কথাই বলা হচ্ছে। আচ্ছা, এরপরে 4 নম্বরে বলছে দ্য পেশেন্ট শুড বি প্লেসড ইন এ আইসোলেটেড কোয়াইট এনভায়রনমেন্ট ইক্লামশিয়া ওয়ার্ড। যদিও আমাদের ইক্লামশিয়া ওয়ার্ড নাই, গাইনি ওয়ার্ডেই রাখে, তো এখানে জাস্ট লেখা স্ট্যান্ডার্ড আর কি। তাকে আইসোলেশনে রাখতে হবে এবং কোয়াইট অর্থাৎ শান্ত একটা পরিবেশে রাখতে হবে। এরপরে বলতেছে টু অ্যাভয়েড নক্সিয়াস অর্থাৎ স্টিমুলাই হুইচ মাইট প্রভোক ফার্দার ফিট। এটা আমার অ্যাভয়েড করতে হবে কিসের জন্য, যে আবার যেন তার ফার্দার এই ফিটটা আবার না আসে সেই জন্য। এবার বলছে লেফট ল্যাটারাল পজিশন টু প্রিভেন্ট অ্যাসপাইরেশন অফ নিউমোনিয়া। অ্যাসপাইরেশন অফ নিউমোনিয়া কি? নিউমোনিয়া হলে আমার কিন্তু মিউকাস বিভিন্ন ধরনের সিক্রেশন হয়, তাই না? নিউমোনিয়া হলে বিভিন্ন ধরনের সিক্রেশন, তো সেইগুলা আবার গিলে ফেলতে পারে, লাংসের মধ্যে চলে যেতে পারে, তাহলে তো আবার আরেক সমস্যা। এইটা যেন না হয়, সে সিক্রেশনটা যাতে গিলে না ফেলে, এইটার জন্য লেফট ল্যাটারাল পজিশনে আমার রাখতে হবে। সো আমি লেফট ল্যাটারাল পজিশন দেখাই দিই, অর্থাৎ বাম পাশে কাত হয়ে, ঠিক আছে, বাম পাশে কাত হয়ে শোবে, সেটাকে বলতেছি লেফট ল্যাটারাল পজিশন। এরপরে শর্ট হিস্টোরি ফ্রম দ্য পেশেন্ট অ্যাটেন্ডেন্স। পেশেন্টের অ্যাটেন্ডেন্সের কাছ থেকে আমরা কি কি হিস্টোরি নেব দেখেন। ডিউরেশন অফ প্রেগনেন্সি অর্থাৎ কয় মাস হয়েছে প্রেগনেন্সি, নাম্বার অফ ফিট, কয়বার সে ফিটে গেছে, তারপরে নেম অফ মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেড আউটসাইড, হসপিটালে আসার আগে বাইরে সে কি কি মেডিসিন খাইছে, এগুলা, ঠিক আছে। এরপরে 7 নাম্বার পয়েন্ট কি, এ ওয়াইড বোর আইভি চ্যানেল শুড বি ওপেন ফর আইভি ফ্লুইড অ্যান্ড ড্রাগস ইনভেস্টিগেশন। আমরা ওয়াইড বোর আইভি অর্থাৎ 18 সাইজের ক্যানুলা ম্যাক্সিমাম করা হবে, তাকে ফ্লুইড দিতে হবে আইভি রুটে, ইন্ট্রাভেনাস রুটে, এবং ড্রাগ দেওয়ার জন্য আমার ক্যানুলাটা করতে হবে। এরপরে ইন্ট্রাভেনাস ফ্লুইড কি দেবো দেখেন, ক্রিস্টালয়েড সলিউশন ফ্লুইড ইজ অফ চয়েস, হার্টম্যান সলিউশন দেবো প্রথমে, তারপরে 5% ডিএ, তারপরে 5% ডিএনএস, এইভাবে স্টেপ বাই স্টেপ একটার পর একটা আমরা দিতে থাকবো। টোটাল ফ্লুইড দিব কি, লাস্ট 24 ইউরিন আউটপুট। আমরা দেখবো যে লাস্ট 24 আওয়ার্সে তার ইউরিন আউটপুটটা কত, যে 1.5 লিটার না 2 লিটার, তার সাথে আমরা দিয়ে দেবো কি 1 লিটার ফ্লুইড। এবং দেখেন কি বলছে, শুড নট বি এক্সিড অফ 2 লিটার, অর্থাৎ 2 লিটারের বেশি আবার হওয়া যাবে না, 2 লিটারের বেশি একদিনে দেওয়া যাবে না, সেটা বলতেছে। ক্যাথেটারাইজেশন তো আমার করাই লাগবে, না হলে আমি ইউরিন আউটপুটটা কীভাবে মেনটেন করব? ইউরিন আউটপুট 4টা তো আমার মেনটেন করা লাগবে। এরপরে অনলি হোয়েন দ্য পেশেন্ট ইজ স্টেবিলাইজড, অর্থাৎ একটা স্থিতিশীল অবস্থায় আসলে এ শর্ট বাট কুইক জেনারেল পার অ্যাবডোমিনাল অ্যান্ড পার ভ্যাজাইনাল এক্সামিনেশন। অ্যাবডোমিনাল আমরা পেশেন্টের অ্যাবডোমেনটা চেক করব এবং ভ্যাজাইনাল এক্সামিনেশনটা করব। প্রপার মনিটরিং, আমরা প্রপারলি মনিটরিং করব। দেখেন ওই যে সেই একই কথা ঘুরে ফিরে দেখেন, সেই একই জিনিস কি মনিটর করব, পালস, ব্লাড প্রেশার, রেসপিরেটরি রেট, এসব ভাইটাল সাইন, এবং সাথে ইউরিন আউটপুটটা দেখব, এবং ফেটাল হার্ট রেট, আমরা বাচ্চার হার্ট রেট দেখি ফেটোস্কোপ দিয়ে, FETOSCOP, ফেটোস্কোপ দিয়ে। এরপর বলতেছে দ্য ইউটেরাস শুড বি পালপেটেড, আমরা ইউটেরাসটা হাত দিয়ে কি বলবো, এভাবে চাপ দিয়ে পালপেট করব, হ্যাঁ, অনুভব করব। অ্যাট রেগুলার ইন্টারভ্যাল টু ডিটেক্ট প্রোগ্রেস অফ লেবার, অর্থাৎ আমরা হাত দিয়ে কিন্তু লেবারের প্রোগ্রেস দেখতে পারি, ইউটেরিন কন্ট্রাকশন কেমন হচ্ছে, প্যাটার্নটা কি সেটাও বুঝতে পারি, ঠিক আছে। এরপরে দেখেন অ্যান্টিবায়োটিক কি, টু প্রিভেন্ট ইনফেকশন যাতে না হয়, অ্যাম্পিসিলিন 500 mg অর সেফাড্রিন 500 mg 6 ঘন্টা আমরা দিয়ে দেবো, 6 ঘন্টা পর, ঠিক আছে। আইভিতে কিন্তু, ওরালি না, সব আইভিতে, অ্যাম্পিসিলিন বা সেফাড্রিন এই দুইটা দিয়ে দেবো। এবার স্পেসিফিক ম্যানেজমেন্ট অ্যান্টি কনভালসেন্ট থেরাপি, আমরা একটু আগে পড়লাম যে অ্যান্টি কনভালসিভ থেরাপি কী দিব, ম্যাগনেসিয়াম সালফেট, কোথায় দিব, আইভিতে। দেখেন ওই ম্যাগনেসিয়াম সালফেট না থাকলে ড্রাগ অফ চয়েস পোর, ওইটা যদি না, পোর সেকেন্ড চয়েস ইজ ডায়াজিপাম, ইফ ম্যাগনেসিয়াম সালফেট ইজ নট অ্যাভেলেবল, যদি আমার ম্যাগনেসিয়াম সালফেট থাকে তাহলে সেটা দিব, আর যদি নাই থাকে তাহলে ডায়াজিপাম দেব। লোডিং ডোজ, ঠিক আছে, লোডিং ডোজটা কত,
8 ml দিব, 8 ml ম্যাগনেসিয়াম সালফেটের সাথে 12 ml ডিস্টিল ওয়াটার, অর্থাৎ আমি 8 ml নেব এই ম্যাগনেসিয়াম সালফেট। একটা দুইটা সিরিঞ্জের মধ্যে অনেক সময় নেওয়া হয়, বা আপনার 20 ml এর যে সিরিঞ্জ আছে তার মধ্যে 8 ml নিয়ে আর 12 ml ডিস্টিল ওয়াটার দিয়ে পুরো আমি 20 বানাবো এটাকে, ঠিক আছে। আমি 20 ml বানাবো, 8 ml থাকবে তার মধ্যে ম্যাগনেসিয়াম সালফেট আর 12 ml ডিস্টিল ওয়াটার, এই লেখা আছে। এবং এইটা এই 20 ml আমি খুব স্লোলি 10-15 মিনিট ধরে দিব, আস্তে 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 দিব, ঠিক আছে। দেখেন কি বলছে, ফলোড বাই তার সাথে 6 ml ম্যাগনেসিয়াম সালফেট ইন ইজ বাটক ডিপ IM, এবং তার সাথে ওইটা তো দেবই, তার সাথে আমি বাটকেও 6 ml দিয়ে দিব IM। আমরা বাটকে হচ্ছে এখানে 6 ml কি এভাবে ইন্ট্রামাস্কুলার রুটে বাটকে আমরা দিয়ে দিব, ঠিক আছে, 6 ml। আচ্ছা, এরপরে মেইনটেনেন্স ডোজ। মেইনটেনেন্স ডোজটা কি, মেইনটেন করতে হবে আমার ডোজটা, দিলেই হবে না। 5 ml দিব 4 আওয়ারলি, অল্টারনেটিভলি ইন ইজ বাটক 24 আওয়ার্স, ঠিক আছে। দেখেন 4 ঘন্টা পর পর দিব, পরিবর্তন করে। অল্টারনেটিভলি কি মানে একটা বাটকে তো দেওয়া যাবে না, আমার বাটক হলো দুইটা। প্রথমে আমি 5 ml দিব ডান পাশের বাটকে, তারপরে 4 ঘন্টা পরে দেবো বাম পাশের বাটকে, এইভাবে আর কি দিতে থাকবো, 24 ঘন্টা ধরে আমি চালাবো, ঠিক আছে। 4 বার 4 আওয়ারলি, দেখেন 4 আওয়ারলি, অর্থাৎ আমার একদিনের মধ্যে 6 বার দেওয়া লাগবে, ঠিক আছে। তাহলে একটা বাটকে 3 বার দেবো আর একটা বাটকে আর 3 বার দেবো, টোটাল 6 বার। এখন দেখেন এখানে বলছে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ, আমি এটা এই হাইপার টেনশনটা কন্ট্রোলে আনার জন্য কি কি ড্রাগটা ইউজ করব সেটা বলতেছে, দেখেন। আচ্ছা, এখানে একটা এল মিসিং আছে, ল্যাবিটেল হবে। আচ্ছা দেখেন, প্রথমে হচ্ছে কমন প্যারেন্টেরাল অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ, অর্থাৎ প্যারেন্টেরাল রুটে দেব, অর্থাৎ আইভি রুটে দেব। কোনটা, হাইড্রালাজিন, ল্যাবিটালল, তারপরে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এক্সাম্পল আরেকটা দিছে নাইট্রোগ্লাইসেরিন ইটিসি, ঠিক আছে। এরপরে বলছে কমন ওরাল অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ, মুখে যেটা দেওয়া হয় আলফা মিথাইল ডোপা, সবচেয়ে বেশি কমনলি ইউজ করা হয় মিথাইল ডোপা। তারপরে কি বলছে, ল্যাবিটালল, নেফিডিপিন, হাইড্রালাজিন। এরপরে ডাই ইউরেটিক্স, অর্থাৎ আমার এডিমা হয়ে গেলে, পালমোনারি এডিমা যদি থাকে, আমার ফ্লুইড তো বাইর করা লাগবে, এই ফ্লুইড বাইর করে ফেলে ইউরিনের মাধ্যমে, হ্যাঁ। সো আমরা হসপিটালে যেটা ইউজ করি সেটা হলো ফ্রুসিমাইড, হ্যাঁ, ফ্রুসিমাইড ইউজ করি। দেখেন প্রেজেন্স অফ পালমোনারি এডিমা, পালমোনারি এডিমা থাকলে তাহলে রিকোয়ার্স আমার লাগবে কি, রিকোয়ার অর্থাৎ প্রয়োজন হবে ডাইউরেটিক্স, ফ্রুসিমাইড, ফ্রুসিমাইড দেব, ঠিক আছে, এই পালমোনারি এডিমাটা প্রিভেন্ট করার জন্য। আচ্ছা, এরপরে আচ্ছা পালমোনারি এডিমাটা আবার আমি একটু বলে দিই। পালমোনারি এডিমা হচ্ছে আপনার ফ্লুইড জমা হয়ে যাবে লাংসে, হ্যাঁ, ফ্লুইড অ্যাকুমুলেশন ইন লাংস, সেটাকে আমরা বলবো পালমোনারি এডিমা। এরপরে দেখেন অবস্টেট্রিক, আচ্ছা ম্যানেজমেন্ট অফ কমপ্লিকেশনও দেওয়া আছে, যে পালমোনারি এডিমা, হার্ট ফেইলার, এটা বুঝি, হাইপার পাইরেক্সিয়া কি, হাই ফিভার, ঠিক আছে, অ্যানিউরিয়া, ইউরিনটা একবারে বন্ধ হয়ে যাবে, সাইকোসিস, সে অনেক সময় ভুল ভালো বকতে পারে, হ্যাঁ। অবস্টেটিক ম্যানেজমেন্টটা কি, ইমিডিয়েট টার্মিনেশন অফ প্রেগনেন্সি মাস্ট বি ডান ইরেসপেক্টিভ অফ জেস্টেশনাল এজ, অর্থাৎ আমার টার্মিনেশন করতে হবে, অর্থাৎ ডেলিভারিটা আমার কমপ্লিট করতে হবে, যে সে যত ওই 20 সপ্তাহ থাক, 25 সপ্তাহই থাক, যাই থাকুক, আমার করতে হবে, নাহলে কিন্তু ওই মাকে বাঁচানো যাবে না। এরপরে মেথড অফ টার্মিনেশন ডিপেন্ড অন ম্যাচুরিটি অফ দ্য ফেটাস, ওই কোন মেথডে করবা সেটা হচ্ছে, আমি টার্মিনেশন করব কোন মেথডে সেটা ডিপেন্ড করে বাচ্চার হচ্ছে বয়স কত, কয় সপ্তাহ হয়েছে সেটার উপর, এবং স্ট্যাটাস অফ কনভালশন, তার খিঁচুনির অবস্থাটা কি, তার খিঁচুনিটা কি কন্ট্রোলে আছে নাকি কন্ট্রোলে নাই সেটার উপরে। ফলো আপ অ্যান্ড প্রগনোসিস, ফলো আপ এবং প্রগনোসিসটা কি হবে দেখেন, ফলো আপ অ্যান্ড প্রগনোসিস, ফলো আপ এবং পূর্বাভাস কি কি, রেগুলার ফলো আপ কি, ভাইটাল সাইন, পারসিস্টেন্ট হাইপারটেনশন, প্রোটিন ইউরিয়া, আমরা সবাই জানি এগুলা কি, হ্যাঁ। অ্যাবনর্মাল ব্লাড বায়োকেমিস্ট্রি নিডস ফার্দার এভালুয়েশন, আমরা যদি ব্লাডে কোনো অ্যাবনর্মাল টেস্টে দেখি তাহলে সেটা আমার এভালুয়েট করতে হবে, অ্যাসেসমেন্ট করতে হবে। এরপরে আর্লি রেফারেল ইন দ্য টার্সিয়ারি লেভেল হসপিটাল, অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেল হসপিটাল, আর্লি ডায়াগনোসিস করব, প্রম্পট
ম্যানেজমেন্ট কারেক্ট অবস্টিক ম্যানেজমেন্ট হ্যাভ এক্সিলেন্ট প্রগনোসিস। আচ্ছা গেল। এখন বলছে কেয়ার আফটার ডেলিভারি, ডেলিভারি হওয়ার পরে কি করব, কেয়ারফুল অবজারভেশন অ্যাটলিস্ট 48 আওয়ার্স। আমি কেয়ারফুলি অবজার্ভে রাখবো পেশেন্টকে, অবশ্যই কত, আমার 48 ঘন্টা তো রাখা লাগবেই, তাকে হচ্ছে অবজার্ভ করব, স্পেশালি ইন পিপিএইচ পোস্টপার্টাম হ্যামোরেজ। পোস্টপার্টাম হ্যামোরেজের ক্ষেত্রে আমার তাকে 48 ঘন্টা করা লাগবে, মনিটর করা লাগবে। 2 নম্বরে বলছে কন্টিনিউয়েশন অফ ম্যাগনেসিয়াম সালফেট অ্যাটলিস্ট 24 আওয়ার ফ্রম লাস্ট কনভালশন। লাস্ট যদি কনভালশন হয়, যে আমার আজকে হইলো, আগামীকাল ঠিক ওই সময় পর্যন্ত অন্তত আমার ম্যাগনেসিয়াম সালফেটটা দেয়া লাগবে। মনিটরিং বিপি আওয়ারলি, আমার প্রত্যেক ঘন্টায় ব্লাড প্রেশারটা মনিটর করতে হবে। কন্টিনিউ হাইপারটেনসিভ অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগস আনটিল বিপি রিচ। আমার হাইপারটেনসিভ ড্রাগ, যেসব ড্রাগ অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ কোনগুলো, যেসব ড্রাগ হচ্ছে হাইপারটেনশন কমাই দেয়, ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে, সেগুলো আমি চালাই যাব। আমরা উপরের নামগুলো দেখলাম। কতক্ষণ পর্যন্ত, দেখেন ব্লাড প্রেশার রিচেস, যতক্ষণ পর্যন্ত 140/90 বা তার চেয়ে কমে না নামে ততক্ষণ পর্যন্ত আমার এটা চালাই যাওয়া লাগবে। এবং বলছে মনিটরিং ইউরিনারি আউটপুট, আমার ইউরিনারি আউটপুট মনিটর করতে হবে। এবং সেডেশন, ঘুমের জন্য ট্যাবলেট ডায়াজিপাম দিতে হবে অ্যাট নাইট, রাতে ঘুমের জন্য ট্যাবলেট ডায়াজিপাম দিতে হবে। ঠিক আছে, সো এই হলো গেল আমার ইক্লামশিয়ার ম্যানেজমেন্ট। আচ্ছা, আমরা এখন দেখব হচ্ছে কমপ্লিকেশনস অফ ইক্লামশিয়া। ইক্লামশিয়া হলে কী কী কমপ্লিকেশন দেখা দিতে পারে সেটা। প্রথমে হচ্ছে ম্যাটার্নাল কমপ্লিকেশন, মায়ের কী কী কমপ্লিকেশন হতে পারে। দেখেন পালমোনারি এডিমা। পালমোনারি এডিমা এটা আমরা একটু আগে বললাম যে ফ্লুইড অ্যাকুমুলেশন ইন লাংস, লাংসে যখন ফ্লুইড জমা হয়ে যাবে তখন আমরা সেটাকে বলতেছি পালমোনারি এডিমা। ঠিক আছে, এরপরে নিউমোনিয়া, নিউমোনিয়াতে আমরা জানি। তারপরে ARDS, অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, এটা কি ফ্লুইড লিক হয়ে যাবে লাংস থেকে এবং শ্বাস প্রশ্বাস নিতে সমস্যা হবে, ব্রিদিং প্রবলেম হবে। ঠিক আছে, এম্বোলিজম, পালমোনারি এম্বোলিজম, ব্লকেজ অফ অ্যান আর্টারি ইন ইয়োর লাংস, লাংসের যখন একটা আর্টারি ব্লক হয়ে যাবে তখন সেটাকে বলতেছি আমরা পালমোনারি এম্বোলিজম। এরপরে অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেইলর, আমার যে হার্টের যে লেফট ভেন্ট্রিকল আছে হঠাৎ করে সেটা কাজ করবে না, ফেল হয়ে যাবে। ঠিক আছে, এরপরে অ্যাকিউট রেনাল ফেইলিওর, হঠাৎ কিডনিও কাজ করা বন্ধ হয়ে যেতে পারে। সেরিব্রাল এডিমা অ্যান্ড অর হ্যামোরেজ, আমার যে ব্রেন আছে সেখানে এডিমা হবে, ফুলে যাবে, এবং হ্যামোরেজ, সেরিব্রাল হ্যামোরেজ খুবই মারাত্মক একটা অবস্থা। ডিস্টার্ব ভিশন ডিউ টু, সে চোখে ঠিকঠাক মতো দেখতে পাবে না, ডিউ টু রেটিনাল ডিটাচমেন্ট অ্যান্ড অপটিক্যাল অক্সিপিটাল লোব ইস্কেমিয়া, অক্সিপিটাল লোবে কি ব্লাড ঠিকঠাক সরবরাহ হবে না। ঠিক আছে, কোথাও আটকায় যাবে, বাধাগ্রস্ত হবে। হাইপার পাইরেক্সিয়া, হাই টেম্পারেচার মোর দ্যান আপনার 104 ডিগ্রিও যাইতে পারে, হ্যাঁ 4 ডিগ্রি উপরেও যাইতে পারে। এরপরে পোস্টপার্টাম কমপ্লিকেশন, হ্যামোরেজ হবে। পোস্টপার্টাম হচ্ছে আমরা বুঝি কি, ডেলিভারির 6 সপ্তাহ, ডেলিভারি হওয়ার পর 6 সপ্তাহ পর্যন্ত যে পিরিয়ড সেটাকে বলি পোস্টপার্টাম পিরিয়ড। পোস্টপার্টাম কমপ্লিকেশন কি, হ্যামোরেজ হইতে পারে, সেপসিস, জেনিটাল ট্র্যাক্টে ইনফেকশন হওয়া সেটাকে বলবো সেপসিস, সেটাকে আমরা বলি হচ্ছে পিওরপেরাল সেপসিস। তারপরে সাইকোসিস, ঠিক আছে, ভুলভাল বকতে পারে। হ্যামাটোলজিক্যাল থ্রোম্বোসাইটোপিনিয়া, দেখেন লেখা আছে যে কি, রক্তে অনুচক্রিকার পরিমাণ কমে যাওয়া, অর্থাৎ অনুচক্রিকা মানে কি, প্লাটিলেট, প্লাটিলেটের পরিমাণ ব্লাডে কমে যাবে। হেপাটিক সাবক্যাপসুলার, হেপাটিকে আছে হচ্ছে সাবক্যাপসুলার হ্যামাটোমা। সাবক্যাপসুলার হ্যামাটোমাটা কি, ব্লাড জমা হয়ে যাবে যে আপনার কিডনিতে রেনাল যে ক্যাপসুলার মার্জিন আছে, আমার কিডনিতে যে রেনাল ক্যাপসুলার মার্জিন আসে সেখানে ব্লাড জমা হয়ে যাবে। ঠিক আছে, এটাকে আমরা বলতেছি সাবক্যাপসুলার হ্যামাটোমা। এরপরে হ্যাপাটিক নেক্রোসিস। হ্যাপাটিক নেক্রোসিস হচ্ছে লিভার সেলের একদম মৃত্যু, ডেথ। লিভার যে সেল আছে আমার সেগুলো ডেথ হয়ে যাবে, সেটাকে বলতেছি হ্যাপাটিক নেক্রোসিস। এরপরে কমপ্লিকেশন, কনভালশনের কারণে যে কমপ্লিকেশন হবে সেটা হলো টাং বাইট, জিহ্বায় কামড় দিবে। তারপরে ইনজুরি ডিউ টু ফল ফ্রম বেড, অনেক সময় খিচুড়ি যেহেতু হচ্ছে যে হাত পা ছোড়াছড়ি করতে গিয়ে সে বিছনা থেকে পড়ে যাবে এবং ইনজুরি হবে। বেড শোর, অনেক সময় থাকতে থাকতে তার পিছনে কি বেড শোর হয়ে যাবে, ঠিক আছে, ঘা হয়ে যাবে পিছনে। এরপরে আদার্স রিকারেন্স, অর্থাৎ বারবার হবে। এবং রেসিডিউয়াল হাইপারটেনশন, পার্মানেন্টলি তার হাইপারটেনশন থেকে যাবে, যেটা প্রেগন্যান্সিতে হইল।
ফেটাল কমপ্লিকেশন এই 4টাই আমরা পড়ছি, এগুলো আমি আর এক্সট্রা বলবো না। আমরা 4টা সম্পর্কেই একটু আগেই আমরা বা গত ক্লাসেও আমরা শিখাইছি। তো যারা আগের ক্লাসটা করেন নাই 6 নাম্বার, আপনারা ওখান থেকেও দেখলেও বুঝতে পারবেন, এবং আমরা কিছুক্ষণ আগেও পড়াইছি, ঠিক আছে। এরপরে দেখেন, হোয়াট আর দ্য ওয়েজ টু প্রিভেন্ট ইক্ল্যাম্পসিয়া, কি কি আমি হচ্ছে কি কি পথ অবলম্বন করে প্রিক্ল্যাম্পসিয়াটা দূর করতে পারি। এবং আরেকটা প্রশ্ন এখানে জুড়ে দেওয়া যায় যে এই যে দেখেন যে অ্যান্টিনেন্টাল কেয়ার কেন গুরুত্বপূর্ণ ইক্ল্যাম্পসিয়া দূর করার জন্য, প্রিভেন্ট করার জন্য, ঠিক আছে। সেটা দেখেন, প্রিভেনশন অফ ইন্টারপার্টাম ইক্ল্যাম্পসিয়া। ইন্টারপার্টাম অর্থাৎ আমরা প্রেগনেন্সিতে যেটা বলতেছি সেইটা আমরা আগেও একটু আগে পড়লাম যে প্রেগনেন্ট থাকা অবস্থায় যদি ইক্ল্যাম্পসিয়া হয় সেটা আমরা বলতেছি ইন্টারপার্টাম। দেখেন, আর্লি ডিটেকশন অ্যান্ড ইফেক্টিভ ইনস্টিটিউশনাল ট্রিটমেন্ট উইথ জুডিশিয়াস টার্মিনেশন অফ প্রেগনেন্সি, অর্থাৎ বিচক্ষণ, ঠিক আছে, বিচক্ষণ যেটা সেটা ডিউরিং ইক্ল্যাম্পসিয়া। তারপরে ইন সাম কেস, কিছু কিছু কেসে ইক্ল্যাম্পসিয়া ক্যান অকার বাইপাসিং দ্য প্রি ইক্ল্যাম্পটিক স্টেজ চান্স অ্যাজ ইট নট অলওয়েজ প্রিভেন্টেবল কন্ডিশন। এটা সবসময় এটা প্রিভেন্টেবল কন্ডিশনে থাকবে না। এরপরে প্রিভেনশন অফ পোস্টপার্টাম ইক্ল্যাম্পসিয়া। পোস্টপার্টাম অর্থাৎ লেবারের সময় যদি আমার ইক্ল্যাম্পসিয়া হয় তখন দেখেন অ্যাডিকুয়েট সেডেশন, আমরা ম্যানেজমেন্টে পড়ছি যেগুলো সেইগুলাই। তারপরে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ, তারপরে প্রোফাইল্যাকটিক অ্যান্টি কনভালসেন্ট থেরাপি, সুন আফটার ডেলিভারি বেবি ইন প্রিক্ল্যাম্পসিয়া। তারপরে আছে কি মেটিকুলাস অবজারভেশন। মেটিকুলাস মানে হচ্ছে সূক্ষ্ম, হ্যাঁ, মেটিকুলাস অবজারভেশন অর্থাৎ সূক্ষ্ম অবজারভেশন করব কত, 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত পরেও, ঠিক আছে। কখন বাচ্চা আমরা লেবার ডেলিভারি হওয়ার পরে 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত আমরা মনিটর করব টু প্রিভেন্ট পোস্টপার্টাম ইক্ল্যাম্পসিয়া, অর্থাৎ ডেলিভারি হওয়ার 6 সপ্তাহের মধ্যে যাতে আবার তার না হয় ইক্ল্যাম্পসিয়া, সেইটার জন্য আমরা হচ্ছে 24 থেকে 48 ঘন্টা তাকে মনিটর করব। এখন বলছে দেখেন, কজেস অফ ম্যাটারনাল মর্টালিটি ইন ইক্ল্যাম্পসিয়া। ইক্ল্যাম্পসিয়ার কারণে ম্যাটারনাল মর্টালিটি রেটটা বাড়তেছে, এবং এটার কারণটা কি, হ্যাঁ, দেখেন কি কি কারণে হচ্ছে ম্যাটারনাল মর্টালিটি রেটটা বাড়তেছে এই ইক্ল্যাম্পসিয়ার ফলে। দেখেন, এগুলো সব আমরা একটু আগেই পড়ছি। কার্ডিয়াক ফেইলার, হার্ট ফেইলার হয়, এই কারণে মারা যায়। ম্যাটারনাল মর্টালিটি রেট এটা বৃদ্ধি পাচ্ছে কেন, মাতৃমৃত্যুর হার যেটা, ঠিক আছে, এটা কেন বৃদ্ধি পাচ্ছে। পালমোনারি এডিমা আমরা জানলাম, অ্যাসপাইরেশন নিউমোনিয়া জানলাম যে নিউমোনিয়া হলে মিউকাস টিউকাসগুলো গিলে ফেললো এবং সেটা লাংসে চলে গেল। সেপটিক নিউমোনিয়া, সেপটিক হয়ে গেল লাংসে। আর সেরিব্রাল হ্যামোরেজ, আমার ব্রেনে হচ্ছে হ্যামোরেজ হইলো। অ্যাকিউট রেনাল ফেলিয়ার, হঠাৎ করে কিডনি কাজ করতেছে না। কার্ডিও পালমোনারি অ্যারেস্ট, হার্ট লাংস কাজ করতেছে না, অ্যারেস্ট হয়ে গেল, ঠিক আছে, মানে আমরা এইভাবে পড়তাম আর কি। সো অ্যাডাল্ট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, ARDS অ্যাকিউট বলা যায় এটা, ঠিক আছে, অ্যাকিউট। তারপরে পালমোনারি অ্যাম্বোলিজম, তারপরে পোস্টপার্টাম শক, ডেলিভারি পরে শকে চলে গেলে। পিউরপেরাল সেপসিস। পিউরপেরাল সেপসিস কি, যে ডেলিভারির 6 সপ্তাহ পর্যন্ত জেনিটাল ট্র্যাক্টে যে ইনফেকশন হয় সেটাকে বলি আমরা পিউরপেরাল সেপসিস। এরপরে দেখেন নার্সিং ইন্টারভেনশন ইক্ল্যাম্পসিয়ার ক্ষেত্রে কি আমরা হচ্ছে মেইন পয়েন্টগুলো একটু দেখব। এগুলো আমরা সবাই জানি যে ক্লিয়ার এয়ারওয়ে, আমি একটু এক কথায় বলে চলে যাই, আপনারা এগুলো স্ক্রিনশট নিয়ে একটু দেখবেন, তাহলেই বুঝতে পারবেন, এবং এগুলা সব আগে পড়া হয়ে গেছে। এয়ারওয়ে ক্লিয়ার রাখতে হবে এবং অক্সিজেন লাগলে অক্সিজেন দিতে হবে, ঠিক আছে, গেল। এরপরে ওরাল হাইজিন, আমার ওরাল হাইজিনটা মেনটেন করতে হবে, ঠিক আছে। আচ্ছা, দেখেন এই যে ওরাল হাইজিন মেনটেন করার কারণ কি, আমার হচ্ছে এই যে সিক্রেশনগুলা আমার ঠিকঠাক রাখতে হবে। দেখেন এই যে বলছে মাউথ অ্যান্ড নস্ট্রিল শুড বি ক্লিনড, নাকে এবং মুখে যদি কোনো সিক্রেশন থাকে আমরা সাকশন দিয়ে বের করে ফেলবো 4 ঘন্টা পর। হ্যাঁ, অ্যাবিউট হাইপোস্ট্যাটিক কনজেশন, সে যাতে একটু গিলে না ফেলে এবং লাংসে যাতে চলে না যায়, এটা ঠিক আছে। এরপরে কেয়ার অফ বাওয়েলসের মধ্যে দেখেন এনিমা শুড নট বি গিভেন
এনিমা দেওয়া যাবে না, এটাই বলছে। দ্য পেশেন্ট ইউজুয়ালি টেক্স নাথিং বাই মাউথ, ডিউক্লক্স অর গ্লাইসেরিন সাপোজিটরি মে বি ইউজ টু এভাকুয়েট দ্য রেকটাম। অর্থাৎ এভাকুয়েট মানে হচ্ছে আপনার খালি করা। হ্যাঁ, এই যে আমরা এই দুইটা সাপোজিটরি নাম দেখলাম, এই দুইটা সাপোজিটরি যে কোনো একটা দিব, তাহলে কি হবে, তার রেকটামটা খালি হয়ে যাবে। ঠিক আছে, এই যে রেকটাস, এভাকুয়েট দ্য রেকটাস। ঠিক আছে, আচ্ছা, বেড বাথিং। ঠিক আছে, বেড বাথিং কি, তাকে আমরা হচ্ছে গোসল করাই দিব, বা গোসল বলতে কি আপনার ওই ভিজা কিছু দিয়ে গামছা টামছা দিয়ে মুছাই দেবো। দেখেন এখানে বলা আছে যে দিস শুড বি ডান অ্যাট লিস্ট ওয়ান্স ডেইলি, একবার আমার মুছাইতেই হবে। ওয়েন দ্য পেশেন্ট হ্যাজ বিন সেডেটেড, শান্ত আছে পেশেন্ট, তার কোনো খিচুনি টিচুনি নাই। প্রেশার এরিয়াস আর ট্রিটেড 4 আওয়ারলি। প্রেশার এরিয়া কোনটা, শুয়ে থাকলে মনে করেন পিঠের উপর প্রেশার পড়তেছে, তো পিঠের ওইটা আমি করবো। তারপরে পেশেন্ট ফেস, হ্যান্ড, গ্রোইন আর স্পঞ্জ অ্যাট দ্য সেম টাইম, মানে আমি ভিজাই তারপরে হচ্ছে তার সব জায়গায় মুছে দেব, একটা কাপড় ভিজাই সেটা। ডায়েটে দেখেন, নো ওরাল ফ্লুইড ইজ গিভেন টু দ্য পেশেন্ট হোয়েন শি ইজ আনকনসিয়াস। অজ্ঞান থাকা অবস্থায় আমরা মুখে তো কিছু দেই না, সেটাই বলতেছে। ফর দ্য সোয়ালোয়িং রিফ্লেক্স, আচ্ছা ওইগুলা বলতেছে। ইফ এনি নেসেসারি ফ্লুইড, আমার যদি কিছু লাগে ফ্লুইড, তাহলে আমি আইভিতে দিব, ইন্ট্রাভেনাসলি। হাউএভার অ্যাজ the patient recovers, regains consciousness, nourishing food about 200 ml, আমরা নারিশিং ফুড, নিউট্রিয়েন্ট ফুড দিব 200 ml, অফার করব 3 ঘন্টা পর পর। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখেন আমরা এরপরে কি বলছে, এই মিডওয়াইফ একজন কি ফলো দিবে, সেই একই কথা। দেখেন পালস, রেসপিরেশন, আওয়ালি চেক করবে, টেম্পারেচার, সায়ানোসিস আছে কিনা, অক্সিজেনের অভাব হচ্ছে কিনা, জন্ডিস আছে কিনা, এডিমা আছে কিনা, ফুলে গেছে কিনা ফেস, হ্যান্ড, ফিট, লেগস, স্যাক্রাম, এগুলো সব আপনারা ভিডিওটা থামাই বা স্ক্রিনশট নিয়ে তারপরে নোট করে তারপরে আপনারা দেখবেন এবং পড়বেন, তাহলে আপনাদের জন্য বেটার হবে। তারপর দেখেন ফেটাল হার্ট সাউন্ড আমরা শুনবো, অস্কাল্টেড এভরি আধা ঘন্টা পর হাফ আওয়ার। ঠিক আছে, আধা ঘন্টা পর আমরা ফেটাল হার্ট রেট শুনবো। তারপর কেয়ার আফটার ডেলিভারি হওয়ার পরে তেমন কিছু না, আমরা একটু তাকে কন্টিনিউয়াসলি মনিটর করব। সো এইগুলাই, আর আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, এবং তার যদি ঘুম না হয় সেক্ষেত্রে আমরা একটু তাকে ঘুমের ওষুধ দিব, এবং প্রেশারটা কন্ট্রোলে এবং প্রেশারটা কন্টিনিউয়াসলি মনিটর করব। ঠিক আছে, সো এইটাই হচ্ছে আমাদের গেল। এরপরে আছে হচ্ছে আর লাস্ট এটা, যে ইন্ডিকেশন অফ সিজারিয়ান সেকশন ইন ইক্ল্যাম্পসিয়া। আমার ইক্ল্যাম্পসিয়া হইলে সিজার করা লাগবে কেন, দেখেন ইক্ল্যাম্পসিয়া বিফোর 30 উইকস জেস্টেশন উইথ আনফেভারেবল সার্ভিক্স, অর্থাৎ আমার সার্ভিক্সটা আমার জন্য আনফেভারেবল, এবং ইক্ল্যাম্পসিয়া বিফোর 30 উইকস 30 সপ্তাহের পূর্বে যদি হয়ে যায় সেটা। তারপরে হলো আনকন্ট্রোলড ফিট, যে ফিট যেটা হচ্ছে সেটা কন্ট্রোলে নাই, ইন স্পাইট অফ মেডিকেল ট্রিটমেন্ট দেওয়ার পরেও যে ফিটটা আছে, যে ফিট হইতেছে বারবার, সেটা কন্ট্রোলে নাই। আনকনসিয়াস পেশেন্ট, অজ্ঞান যে পেশেন্ট, তাদের পোর প্রসপেক্ট অফ ভ্যাজাইনাল ডেলিভারি, অর্থাৎ পোর প্রসপেক্ট ভ্যাজাইনাল ডেলিভারির অবস্টেটিক মেডিকেশনস ইন্ডিকেশনস, অর্থাৎ অবস্টেটিক দেখলাম যে ম্যাল প্রেজেন্টেশন, যে ঠিকঠাক প্রেজেন্টেশনে নাই, বাচ্চার মাথাটা দেখা যাচ্ছে ট্রান্সভার্স লাইতে আছে, অবলিক লাইতে আছে, আমার ভার্টেক্স প্রেজেন্টেশনে লাগবে। এটা হলো আমার নর্মাল ভার্টেক্স প্রেজেন্টেশন, বাচ্চার নর্মাল। তো এটা ম্যাল প্রেজেন্টেশন হলে আমাদের ইক্ল্যাম্পসিয়াতে সিজার করা লাগতে পারে। সো এই হলো আমাদের ইক্ল্যাম্পসিয়ার ক্লাস আজকে শেষ হলো। আমি আশা করি আপনারা ক্লাস থেকে উপকৃত হয়েছেন, এবং ক্লাস সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে দিবেন। এবং আপনারা হচ্ছে আরেকটা রিকোয়েস্ট, যে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, যাতে এরকম ক্লাস আপনারা নিয়মিত করতে পারেন। সো পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। সবাইকে ক্লাস নাম্বার 7-এ স্বাগতম। বরাবরের মতোই আমি আছি বিজয় আপনাদের সাথে।
বরাবরের মতোই সেই একই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত ক্লাস করবেন। সো আমরা হচ্ছে আজকে মিডওয়াইফারি সাবজেক্ট থেকে ডিপ্লোমা ইন নার্সিং থার্ড ইয়ারের হাইপারটেনসিভ ডিসঅর্ডার ইন প্রেগন্যান্সি এটা সম্পর্কে জানার চেষ্টা করব। প্রথমে হচ্ছে আমার বুঝতে হবে যে হাইপারটেনসিভ ডিসঅর্ডার আসলে কি। তো হাইপারটেনশন আমরা জানি যে ব্লাড প্রেশার বেড়ে যাওয়া, সেটা যখন প্রেগনেন্সিতে হাইপারটেনশন হবে সেটাকে আমরা বলতেছি হাইপারটেনসিভ ডিসঅর্ডার ইন প্রেগনেন্সি। সো দেখেন আমার প্রশ্ন হচ্ছে, প্রথমে দেখেন হোয়াট আর দ্য হাইপারটেনসিভ ডিসঅর্ডার ইন প্রেগনেন্সি। হাইপারটেনসিভ ডিসঅর্ডারের ক্যাটাগরি দেখেন কি কি ক্যাটাগরি আছে এবং ক্লাসিফিকেশনও, এটা হ্যাঁ একসাথেই বোধ দুইটা কোয়েশ্চেনের অ্যান্সারই হবে। প্রথমে হচ্ছে জেস্টেশনাল হাইপারটেনশন। এখন জেস্টেশনাল হাইপারটেনশনটা কি? এটা হচ্ছে আপনার তার হচ্ছে প্রেগন্যান্সির আগে সে যখন নন প্রেগনেন্ট অবস্থায় ছিল তখন তার এই হাইপারটেনশন ছিল না। সে যখন প্রেগনেন্ট হয়ে গেল অর্থাৎ প্রেগনেন্সির 20 সপ্তাহ পরে, ঠিক আছে মনে রাখতে হবে এটা, প্রেগনেন্সির 20 সপ্তাহ পরে যে যে হাইপারটেনশনটা হইলো সেটাকে বলতেছি জেস্টেশনাল হাইপারটেনশন। মনে রাখবেন প্রেগনেন্সির 20 সপ্তাহ পরে যে হাইপারটেনশনটা ডেভেলপ হবে সেটাকে আমরা বলতেছি জেস্টেশনাল হাইপারটেনশন। এখন আমার কিছু মানে ফিচার দিয়ে দিছে, দেখেন উইথআউট প্রোটিন ইউরিয়া, অর্থাৎ আমরা ইউরিন টেস্ট করলে এটার মধ্যে প্রোটিন পাবো না এবং প্যাথোলজিক্যাল এডিমা এটাও আমরা পাবো না, ঠিক আছে। আচ্ছা, এরপরে প্রি ইক্ল্যাম্পসিয়াতে কি পাবো আমরা গত 2 নম্বর ক্লাসে আমরা শিখছি প্রি ইক্ল্যাম্পসিয়া সম্পর্কে, সম্ভবত 3 নম্বর ক্লাস ছিল ওটা। সো প্রি ইক্ল্যাম্পসিয়াতে হাইপারটেনশন অ্যান্ড প্রোটিন ইউরিয়া থাকে, এটা থাকে, অর উইথআউট নাও থাকতে পারে, প্যাথোলজিক্যাল এডিমা নাও থাকতে পারে, কিন্তু এই হাইপারটেনশন এবং প্রোটিন ইউরিয়া এই দুইটা থাকে। ইক্ল্যাম্পসিয়া কি আমরা ওই সেই ক্লাসেই বিস্তারিত আলোচনা করছি, আপনারা ক্লাস নাম্বার 3 যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে ইক্ল্যাম্পসিয়া কি। যখন প্রি ইক্ল্যাম্পসিয়ার সকল সাইন সিমটম থাকবে, এই যে হাইপারটেনশন হবে, প্রোটিন ইউরিয়া হবে, এবং তার সাথে যখন এই কনভালশন অর্থাৎ খিঁচুনি এবং কোমা যুক্ত হয়ে যাবে তখন আমরা সেটাকে বলবো ইক্ল্যাম্পসিয়া, ঠিক আছে। এরপরে ক্রনিক হাইপারটেনশন, মানে দীর্ঘদিন যাবত যে হাইপারটেনশন সেটা দেখেন কি আছে এর মধ্যে, যে ক্রনিক রেনাল ডিজিজ, কিডনি ডিজিজ, তারপরে কোয়ার্টেশন অফ অ্যাওর্টা, ঠিক আছে। এইটা হচ্ছে আপনার এটা কনজেনিটাল, ঠিক আছে, অ্যাওর্টা যেখানে ন্যারো হয়ে যাবে, ঠিক আছে। কোয়ার্টেশন অফ অ্যাওর্টা হলো সেটা যে অ্যাওর্টাটা আপনার ন্যারো হয়ে যাবে, এটা একটা কনজেনিটাল ডিজিজ, ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে ফিওক্রোমোসাইটোমা, ঠিক আছে। এটা হচ্ছে আপনার যে আমাদের কিডনির যে কি বলে একটা টিউমার, ঠিক আছে, যে অ্যাড্রিনাল মেডুলা আছে, হ্যাঁ একটা রেয়ার টিউমার অফ অ্যাড্রিনাল মেডুলা, সেটাকে আমরা এটা বলতেছি। এরপরে হচ্ছে থাইরোটক্সিকোসিস হচ্ছে এক্সেস ফাংশন করে ফেলে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড এবং অতিরিক্ত পরিমাণে থাইরয়েড হরমোন রিলিজ করে, হ্যাঁ তখন সেটাকে আমরা বলবো থাইরোটক্সিকোসিস। এরপরে দেখেন বলতেছে যে কানেকটিভ টিস্যু ডিজিজ, ফর এক্সাম্পল SLE দিয়ে দিছে, সিস্টেমিক লুপুস ইরিদামাটোসাস, ঠিক আছে, ইরিদিমাটোসাস, সিস্টেমেটিক লুপুস ইরিদিমাটোসাস, এটা হচ্ছে একটা অটো ইমিউন ডিজিজ, হ্যাঁ যেখানে হচ্ছে আমার নিজের ইমিউনিটি সিস্টেমটা আমার নিজের কোনো অর্গান বা কোনো সিস্টেমকে ড্যামেজ করে ফেলবে, ঠিক আছে, সেটাকে বলতেছি SLE। আচ্ছা, এরপরে আরেকটা আছে যে প্রি ইক্ল্যাম্পসিয়া, ঠিক আছে, অর ইক্ল্যাম্পসিয়া অর ক্রনিক হাইপারটেনশন। আচ্ছা, এই হলো আমার ক্লাসিফিকেশন চলে গেল। এরপরে আমার হচ্ছে প্রেগন্যান্সি ইনডিউসড হাইপারটেনশন। প্রেগন্যান্সি ইনডিউসড হাইপারটেনশনটা কি আমরা একটু দেখি। দেখেন ইনডিউস মানে হচ্ছে আপনার মূলত
আমি যদি বাংলা বলি সেক্ষেত্রে হচ্ছে প্ররোচিত করা বা বাড়ায় দেওয়া, ঠিক আছে। প্রেগনেন্সি ইনডিউস হাইপারটেনশন আমরা সেটাকে বলতেছি। সো দেখেন প্রথমে কি বলা আছে, প্রিভিয়াসলি আনমেজার্ড বিপি, আগেই প্রিভিয়াসলি আনমেজার্ড। আচ্ছা, আমরা একটু ডেফিনেশনটা দেখি। Pregnancy induced hypertension is named so because it is developed a direct result of gravid stage, অর্থাৎ প্রথম বাচ্চা যেটা ফর দ্য ফার্স্ট টাইম, ঠিক আছে, ফার্স্ট টাইম প্রিভিয়াসলি নর্মোটেন্সিভ পেশেন্ট, অর্থাৎ আগে যে প্রেগনেন্ট হয় নাই তার ক্ষেত্রে। এখন প্রেগনেন্সি ইনডিউস হাইপারটেনশন মে বি ডিফাইন্ড হোয়েন ব্লাড প্রেশার, ব্লাড প্রেশারটা কেমন হবে সেটা আমরা দেখি, রেঞ্জ একটা দেওয়া আছে। দেখেন প্রথমে প্রিভিয়াসলি আনমেজার্ড বিপি, অ্যাবসলিউট রাইজ বিপি কত 140/90 মিলিমিটার অফ মার্কারির চেয়ে উপরে যখন চলে যাবে। ইন কেস অফ প্রিভিয়াস নন বিপি, আগে জানতাম কি সিস্টোলিক ব্লাড প্রেশার যেটা সেটা ডাউন হয়ে যাবে। দেখেন কতটা ডাউন হয়েছে, দেখেন সিস্টোলিক ব্লাড প্রেশার 30-এর সমান বা 30-এর চেয়ে কম যখন হয়ে যাবে, এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার ঠিক আছে, ডায়াস্টোলিক মাত্র দেখেন 15 বা তার চেয়ে কমে নেমে যাবে, ঠিক আছে, এইটা বলতেছে। আর এক্সাম্পল অফ প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন সেটা আমরা উপরেও দেখলাম যে কি, জেস্টেশনাল হাইপারটেনশন, প্রিক্ল্যাম্পসিয়া এবং ইক্ল্যাম্পসিয়া, ঠিক আছে। আচ্ছা, এখন আমার ম্যানেজমেন্টে আসি আমি। দেখেন এখানে বলছে যে রাইট ডাউন দ্য ম্যানেজমেন্ট অফ প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন, ঠিক আছে। প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন আপনি কিভাবে ম্যানেজ করবেন, এবং এখানে একটা আপনার কি বলবো উদ্দীপক আকারে অনেক সময় দিয়ে দেয় বট কোশ্চেনে। দেখেন বলছে এ 30 years old second gravida patient came to hospital with 24 weeks pregnancy, সিভিয়ার হাইপারটেনশন নিয়ে আসছে এবং উইথ প্রিভিয়াস সিএস, আগের বার তার সিজার করা লাগছে, সিজারিয়ান সেকশন। হাউ উইল ইউ এভালুয়েট এবং হচ্ছে ম্যানেজ দিস কেস। আচ্ছা, এখন দেখেন ম্যানেজমেন্টটা দেখেন আমার কি, প্রথমে বলা আছে যে ক্লিনিক্যাল ফিচারটা আমরা একটু দেখব। সেক্ষেত্রে বলছে মাইল্ড অর মডারেট হেডেক, অর্থাৎ অল্প বা মিডিয়াম টাইপের মাথা ব্যথা, নেক এক 2 নাম্বার, অর্থাৎ কি ঘাড়ে ব্যথা, 3 নাম্বারে আই এক চোখে ব্যথা, 4 নাম্বারে অল্টার্ড স্লিপ প্যাটার্ন, তার স্লিপ প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে, অনেক সময় রাতে ঘুম হবে না। প্যালপিটেশন মানে বলে না যে বুক ধরপড় করে সেইটা। ব্লাড প্রেশারটা কেমন হবে দেখেন 140/90 বা তার চেয়েও বেশি, ঠিক আছে। এখন ইনভেস্টিগেশনে দেখেন এখানে বলা আছে মেইনলি টু ইনক্লুড প্রি-ক্ল্যাম্পসিয়া অর ইক্ল্যাম্পসিয়া। এখন সেক্ষেত্রে আমার ডায়াগনস্টিক টেস্ট কী হবে দেখেন, ডায়াগনস্টিক টেস্টের ক্ষেত্রে আমরা দেখতেছি যে বেডসাইড হিট কোয়াগুলেশন টেস্ট ফর ইউরিনারি অ্যালবুমিন, আমরা ইউরিনারি অ্যালবুমিনটা দেখব। দেখেন ইউরিন রুটিন এক্সামিনেশন করব ইউরিনের, তারপরে হচ্ছে সিরাম ক্রিয়েটিনিন, ঠিক আছে, তারপরে ইউএসজি টু অ্যাক্সেস ফেটাল কন্ডিশন, ঠিক আছে, আলট্রাসোনোগ্রাফি যেটা লিভার ফাংশন টেস্ট করব। এখন দেখেন সাইডে লেখা আছে যে টু ডিটেক্ট হেল্প সিনড্রোম। এই হেল্প সিনড্রোমের ফুল মিনিং হচ্ছে আপনার হেল্প সিনড্রোমের প্রথমে হচ্ছে আপনার যেটা আসবে সেটা হচ্ছে হেমোলাইসিস, ঠিক আছে। হেমোলাইসিস কি আরবিসিটা ভেঙে যায়, হ্যাঁ, হেমোলাইসিস এটার ফুল মিনিং। হেমোলাইসিস তিনটা জিনিস, একটা হলো হেমোলাইসিস, তারপরে আরেকটা হলো লিভারের যে এনজাইম আছে সেটা বেড়ে যাবে, হ্যাঁ, লিভারের এনজাইম সিক্রেশনটা বেড়ে যাবে, আর আরেকটা হচ্ছে প্লাটিলেটটা কমে যাবে, লো প্লাটিলেট, হ্যাঁ, এই যে লাস্টে এলপি লো প্লাটিলেট, ঠিক আছে। আচ্ছা, সো এই তিনটা আমরা দেখব লিভার ফাংশন টেস্ট করে। এখন ট্রিটমেন্টে আসে। ট্রিটমেন্টে দেখেন অ্যাডিকুয়েট বেড রেস্ট, জেনারেল ম্যানেজমেন্টে অ্যাডিকুয়েট বেড রেস্ট। ডায়েট দেখেন, ডায়েট শুড কন্টেইন অ্যাডিকুয়েট প্রোটিন থাকবে, যেহেতু প্রোটিন ইউরিয়া হচ্ছে। সল্ট ইনটেক ইজ রেস্ট্রিক্টেড, আমরা জানি যে প্রেশার বেড়ে গেলে কি সল্ট রেস্ট্রিক্টেড হয়ে যায়, লবণ খাওয়া বারণ, ঠিক আছে। স্পেসিফিক ট্রিটমেন্টে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ দিছে দেখেন আলফা মিথাইল ডোপা সবচেয়ে কমনলি ইউজ করা হয়, আলফা মিথাইল ডোপা, এবং প্রেগন্যান্সিতে হাইপারটেনশনের জন্য মোস্ট কমনলি এটা ইউজ করা হয়।
আর ল্যাবিটলল, নেফিডিফিন। এরপরে মনিটরিং টু দ্য পেশেন্ট, আমার কি কি মনিটর করতে হবে দেখেন। প্রথমে আছে হচ্ছে আমার ব্লাড প্রেশারটা তো 1 নম্বরে মনিটর করতে হবে এবং কালার করা আছে যে মাস্ট ব্লাড প্রেশারটা মনিটর করাই লাগবে যেহেতু হাইপারটেনশনের সমস্যা। তারপরে স্লিপ প্যাটার্ন, তার ঠিকঠাক ঘুম হচ্ছে কিনা, দেখবেন যে ঘুম ঠিকঠাক না হলে কিন্তু প্রেশার বেড়ে যায়। সো সে যাতে ভালো মতো ঘুমাইতে পারে সেই ব্যবস্থাটাও আমার করে দিতে হবে। লো লাইট বলেন, একটা কি বলবো কোয়াইট আপনার শান্ত একটা পরিবেশ, সেটারও ব্যবস্থা করে দিতে হবে সেইটা। এরপরে অ্যাপিয়ারেন্স অফ এনি টাইপ অফ সিভিয়ার হেডেক, তার যদি কোনো মাথা সিভিয়ার যদি হেডেক হয় সেটাও আমরা দেখব। তারপরে এনি এডিমা, কোথাও সোয়েলিং বা ফুলে আছে কিনা সেটাও দেখব, এডিমা আছে কিনা। ডেইলি ওয়েট, তার ওজনটা দেখব বাড়তেছে না কমতেছে। আই সিমটম, ব্লারিং অর্থাৎ সে চোখে ঝাপসা দেখতেছে কিনা। ডিমনেস অর্থাৎ অস্পষ্ট দেখা, ডিমনেস অফ ভিশন, ইভেন ব্লাইন্ডনেস, সে একদম নাও দেখতে পারে, একদম কানা হয়ে যেতে পারে, ঠিক আছে। এরপরে দেখেন, এরপরে বলছে ইপিগ্যাস্ট্রিক পেইন, আমাদের যে ইপিগ্যাস্ট্রিক রিজিয়ন আছে 9টা রিজিয়ন আমাদের বডিতে, ইপিগ্যাস্ট্রিক রিজিয়নে পেইন হবে, হ্যাঁ। ইউরিন আউটপুট আমরা চেক করব, এটা মনিটর করব আমরা। বেড সাইড হিট কোয়াগুলেশন টেস্ট ডেইলি, আমরা হিট কোয়াগুলেশন টেস্ট করব ডেইলি 2 থেকে 3 বার, 2 থেকে 3 বার এ উইক। 1 উইকের মধ্যে আমরা কত 2-3 বার দেখব, অ্যাট লিস্ট অনস উইকলি, সপ্তাহে 1 বার আমার দেখাই লাগবে। ফেটাল ওয়েলবিং অ্যাসেসমেন্ট, আমরা ফেটাল বাচ্চাটা চেক করব, যেমন পজিশনটা দেখতে পারি, তারপরে ফেটোস্কোপ দিয়ে আমরা একটু তার হার্টবিটটা দেখতে পারি, ঠিক আছে এইটা। অ্যাবডোমিনাল এক্সামিনেশন মেবি রিভিল এভিডেন্স অফ ক্রনিক প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি, প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি পাইতে পারি আমরা চেক করার মধ্যে। প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি কি, প্লাসেন্টা যখন ঠিকঠাক মতো অক্সিজেন, ব্লাড, নিউট্রিয়েন্ট ওই বাচ্চাকে সরবরাহ করতে পারবে না, তখন আমরা বলতেছি প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি। সাচ অ্যাজ স্ক্যান্টি লিকর, স্ক্যান্টি লিকরটা কি, স্ক্যান্টি মানে হচ্ছে অল্প, লিকর, লিকর হচ্ছে আপনার আমরা যে অ্যামনিওটিক ফ্লুইড বলি, ঠিক আছে, সেটা অ্যামনিওটিক স্যাকের মধ্যে অর্থাৎ যে ফ্লুইডের মধ্যে বাচ্চা থাকে সেটা কমে যাবে। IUGR, ইন্ট্রাইউটেরিন গ্রোথ রিটার্ডেশন, অর্থাৎ সে যে প্রেগনেন্সিতে ইউটেরাসের মধ্যে বেড়ে উঠতেছে সেই তার গ্রোথটা কি বাধাগ্রস্ত হবে। সো IUGR মানে হচ্ছে ইন্ট্রাইউটেরিন গ্রোথ রিটার্ডেশন। এখন আমরা দেখব যে তার কি কি কমপ্লিকেশন হইতে পারে, ঠিক আছে। এই জেস্টেশনাল হাইপারটেনশনের কারণে তার কি কি হতে পারে আমি আরেকবার বলি। জেস্টেশনাল হাইপারটেনশন কি, সে প্রেগনেন্ট হলে তার হাইপারটেনশন এর সমস্যাটা দেখা দেবে, এটা তার আগে ছিল না। প্রেগনেন্ট হওয়ার 20 সপ্তাহ পরে মূলত এই সমস্যাটা দেখা দেয়, 20 উইকস, ঠিক আছে। এখন দেখেন ম্যাটারনাল কমপ্লিকেশন, মায়ের কি কি কমপ্লিকেশন হইতে পারে ডিউরিং প্রেগনেন্সি, অর্থাৎ প্রেগনেন্ট থাকা অবস্থায়। প্রি ইক্ল্যাম্পসিয়া আমরা জানি পড়লাম, ইক্ল্যাম্পসিয়া তো আমরা পড়লাম যে ইক্ল্যাম্পসিয়া হচ্ছে কি, প্রি ইক্ল্যাম্পসিয়া সব কিছু থাকবে, সাথে কোমা এবং কনভালশন এই দুইটা যুক্ত হবে। এবং অ্যান্টিপার্টাম হ্যামোরেজ, অ্যান্টিপার্টাম হ্যামোরেজটা কি, আমরা জানি যে প্রেগনেন্সিতে যে হ্যামোরেজ 28 সপ্তাহ পরে, ঠিক আছে, ডেলিভারি 28 সপ্তাহ মানে আপনার প্রেগনেন্ট অবস্থায় 28 সপ্তাহ পরে যদি আপনার হ্যামোরেজ হয়, হ্যাঁ, প্রেগনেন্সির 28 সপ্তাহ পরে যদি হ্যামোরেজ হয় সেটাকে আমরা বলবো অ্যান্টিপার্টাম হ্যামোরেজ। অ্যান্টিপার্টাম হ্যামোরেজের কারণ হিসেবে একটা লেখা আছে সাইডে দেখেন, প্লাসেন্টাল অ্যাব্রাপশন, অর্থাৎ কি সময়ের পূর্বেই আপনার প্লাসেন্টা কিন্তু ছিঁড়ে যায়, ঠিক আছে, ডিটাচ হয়ে যায়, তো সেইটা। এরপরে আছে অলিগুরিয়া, অর্থাৎ ইউরিন আউটপুট কমে যাওয়া, অ্যানিউরিয়া, একদম ইউরিনটা বন্ধ হয়ে যাওয়া, অ্যানিউরিয়া। এটা কখন হয়, অ্যাকিউট রিনাল ফেলিয়ার যখন হয়ে যায় তখন এটা সেক্ষেত্রে। এবং এরপরে দেখেন কার্ডিয়াক ফেইলিয়ার, অর্থাৎ হার্ট ঠিকঠাক মতো কাজ করবে না, হার্ট ফেইল যেটা, হ্যাঁ। আচ্ছা, এরপরে হেল্প সিনড্রোম, আমরা একটু আগে পড়লাম হেল্প সিনড্রোম কি, হেমোলাইসিস হবে, এর 3টা উপাদান, হেমোলাইসিস, তারপরে সিরাম লিভারের যে সিক্রেশন সেটা বাড়বে, আর লাস্টে হচ্ছে এলপিতে কি, লো প্লাটিলেট কাউন্ট, এটা আমরা পাবো। ডিমিনিশড অফ ভিশন, ডিমনেস, অর্থাৎ অস্পষ্ট দেখবে, ইভেন ব্লাইন্ডনেস, সে একদম অন্ধ হয়ে যেতে পারে বা চোখে কিছু দেখবে না, হ্যাঁ, এইটা ব্লাইন্ডনেস অর্থাৎ কিছুই দেখবে না চোখে। প্রিম্যাচিউর লেবার, আমরা প্রিম্যাচিউর লেবার বলতেছি কখন, যখন হচ্ছে
20 সপ্তাহ, এটা একটু মনে রাখবেন, আমরা আগের ক্লাসেও পড়ছি যে প্রিম্যাচিউর লেবারটা কি, যে প্রেগন্যান্সির 20 সপ্তাহ থেকে 37 সপ্তাহের মধ্যে যখন ডেলিভারি হয়ে যাবে, 20 থেকে 37 সপ্তাহের মধ্যে যখন বাচ্চা ডেলিভারি হয়ে যাবে তখন সেটাকে বলতেছি প্রিম্যাচিউর লেবার। ঠিক আছে, এরপরে ডিউরিং লেবার, অর্থাৎ লেবারের সময় সে যখন বাচ্চা জন্মগ্রহণ মানে লেবারে আসে অর্থাৎ এখন ডেলিভারি হবে, ওই অবস্থা কি হবে, ইক্লামসিয়া হবে, পোস্টপার্টাম হ্যামোরেজ। ঠিক আছে, আচ্ছা, পোস্টপার্টাম হ্যামোরেজ হবে। এরপরে আছে শক, পেশেন্ট কিন্তু শকেও চলে যেতে পারে। আচ্ছা, এরপরে ফেটাল কমপ্লিকেশন, বাচ্চার কি কি সমস্যা হইতে পারে, আমরা ইন্ট্রাইউটেরিন ডেড, বাচ্চা ইউটেরাসের মধ্যেই মারা যাবে। হ্যাঁ, ইন্ট্রাইউটেরিন গ্রোথ রিটার্ডেশন আমরা একটু আগে বললাম। বার্থ অ্যাসফিক্সিয়া, বার্থ অ্যাসফিক্সিয়া কি, যখন ব্রেনে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে, বাচ্চার ব্রেনে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন এবং ব্লাড ফ্লো হবে না, সেটা হলো বার্থ অ্যাসফিক্সিয়া। ঠিক আছে, এরপরে ইন্ট্রাইউটেরিন গ্রোথ রিটার্ডেশন আমরা পড়ছি। আচ্ছা, প্রি ম্যাচিউরিটি তো আমি বললাম যে 20 সপ্তাহ থেকে আপনার 37 সপ্তাহর আগেই, হ্যাঁ 37 সপ্তাহর আগেই যদি আপনার ডেলিভারিটা হয়ে যায় বাচ্চার, যে 37 সপ্তাহ জেস্টেশনাল এজের ক্ষেত্রে 37 সপ্তাহ আগে যদি আপনার ডেলিভারি হয়ে যায় বেবি, সেক্ষেত্রে আমরা বলতেছি প্রি ম্যাচিউর বেবি। ঠিক আছে, সো সেইটা। এবং রিমোট কমপ্লিকেশনের মধ্যে আছে রেসিডিউয়াল জেস্টেশনাল হাইপারটেনশন, অর্থাৎ কি মানে আপনার একদম মানে ওই দেখা যাচ্ছে আপনার প্রেগনেন্সির সময় হাইপারটেনশন হয়েছে, লেবার টেবার বাচ্চার ডেলিভারি সব হয়ে গেছে, তারপরে দেখা গেল কি তার হাইপারটেনশনের সমস্যাটা আজীবনের জন্য থেকে গেল, এইটাকে আমরা বলবো রেসিডিউয়াল, অর্থাৎ মানে একদম পার্মানেন্ট হাইপারটেনশন, যেটা ওইটা তার থেকে যাবে বা হয়ে যাবে প্রেগনেন্সির পরেও এটা থাকবে, মানে অলওয়েজ হয়ে যাবে, এটা মানে ডেভেলপ করবে। এরপরে রিকারেন্ট প্রিক্লামসিয়া, অর্থাৎ বারবার তার প্রিক্লামসিয়ার এই সমস্যাটা দেখা দেবে, অর্থাৎ পরের বাচ্চা নিবে সেটাও দেখা দিবে, এরকম বারবার তার এই সমস্যাটা দেখা দিবে। সো আজকে আমরা হচ্ছে 7 নাম্বার ক্লাস এখানেই শেষ করলাম। ঠিক আছে, হাইপারটেনসিভ ডিসঅর্ডারগুলো আমরা একটু দেখলাম। সো পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।